শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছে আসাদুজ্জামান নিজি। আমরা আলাপ করতে চাই রাষ্ট্র বনাম তারুণ্য প্রসঙ্গে আজকে। এই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অতিথিরা। তার মধ্যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে রয়েছেন নাইমুল ইসলাম এবং সেই সঙ্গে রয়েছেন রিদিতা সাহা, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন সোহাগী সামিয়া এবং ইয়াহিয়া জিসান। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আজকের আলাপ এবং আজকের এই আয়োজনে। এখন আলাপটা যেখান থেকে শুরু করতে চাই সেটি হচ্ছে, আমরা দেখলাম যে অন্তর্বর্তী যে সরকার, সেই সরকারের 6 মাসের মতো পার হয়ে গেল। এখন আন্দোলন পরবর্তী আমরা অনেক রকম পরিবর্তনের কথা শুনছিলাম, সংস্কারের কথা শুনছিলাম, এখনও সেটি বলা হচ্ছে। এখন বড় যে রাজনৈতিক দলগুলো, তাদের অবস্থান থেকে আমরা দেখছি তারা খুব দ্রুত নির্বাচন চাইছে। সেটি দিক থেকে আমরা দেখছি যারা আসলে ছাত্রদের মধ্যে যারা রয়েছে, বৈষম্য বিরোধীরা, তারাও ভাবছে তারা দল করবে, সেই ঘোষণা হয়তো অচিরেই আসবে। খুব দ্রুত একটা নির্বাচনের পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি বলেই সেই ভাবনাই অনুভূত হচ্ছে। এখন বড় দলগুলোতে যারা ছিলেন তারাই কিন্তু আছেন, তারাই আবার এই নির্বাচনে অংশ নেবেন। এখন সব কিছু মিলিয়ে এখনকার প্রেক্ষাপটে 24 পরবর্তী সময় রাজনীতির যে গতি এবং প্রকৃতি, সেটা কেমন মনে হচ্ছে? আলাপটা শুরু করতে চাই রিদিতা, আপনাকে দিয়ে। গতি এবং এই বিষয়গুলো যদি বলতে চাই তাহলে হচ্ছে যাই, আমার মতে হচ্ছে সংস্কারটা হওয়া উচিত আগে নিজেদের মধ্যে। আত্মার যে সংস্কার, ওটা দিয়েই আগে আমরা শুরু করা উচিত। আমরা আসলে এখন ভাবি যে সংস্কার মানেই বাক স্বাধীনতা, সংস্কার মানেই স্বাধীনতা। আসলে স্বাধীনতাটা, বাক স্বাধীনতা বলতে আমি মানি আমরা এখন কথা বলতে পারি, আমরা এখন সব প্ল্যাটফর্মে, আমাদের আসলে আগে যে পরিমাণ ভেবেচিন্তে কথা বলতে হতো, আমাদের আসলে এখন ওই পরিমাণ ভাবা লাগে না, আমরা কথা বলতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে, একজন স্ত্রী, সে তার স্বামীর কাছে প্রত্যেকদিন অভিযোগ অনুযোগ করেই যাচ্ছে, সারাদিন কথা বলছে, তার স্বাধীনতা আছে। কিন্তু স্বামী তো বুদ্ধিমান, উনি চুপ করে আছেন, কারণ এই সমাধান চুপ করে থাকা বা কিছু, তো ব্যাপারটা ওই রকমই। আমরা আসলে কথা বলতে পারছি, কিন্তু আমরা যে কথা বলতেছি, আমাদের যে দাবি বা আমাদের যে কথা বলার মূল্য, আমরা মূল্য তো পাচ্ছি না। কথা বললেই হবে না, কথার মূল্য পেতে হবে, এমন কথা বলতে হবে যে কথার আমরা মূল্য পেতে পারি। কিন্তু আমরা তো জনসাধারণ জানি না যে আমরা কোথায় মূল্য পাবো। আমরা কথা বলতে জানি, আমাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু আমাদের আসলে মূল্য পাওয়াটা হচ্ছে না। আমাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু আমাদের হচ্ছে ভিন্ন মত গ্রহণ করার অধিকারটা নাই। ভিন্ন মত গ্রহণ করার যে মানসিকতা, সেই মানসিকতা তো আমাদের নাই। আমাদের স্বাধীনতাটা হইতে হবে, আমার মতে, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমার মতে স্বাধীনতাটা হইতে হবে আমার ভিন্ন মত গ্রহণ করতে পারার মতো, মতামত শোনার জায়গাটা থাকতে হবে আমার। তারপরে আমি কোথায় গিয়ে আমার মতামতের ফল পাবো, আমার সেই সংস্কার চাই। আমি তো সেই সংস্কার দেখতে পাচ্ছি। আচ্ছা, ফিরবো আবার আপনার কাছে। ইয়াহিয়া জিসান, আপনার কাছে আসি। যেটি বলছিলেন, আমরা শুনছিলাম রিদিতার কাছ থেকে, সেটি হচ্ছে স্বাধীনতা পাওয়া গেছে, বাক স্বাধীনতা, কথা বলা যাচ্ছে, আগে কথা বলা যেত না। কিন্তু এখন যেটি হচ্ছে, ভিন্ন মত কেউ নিতে পারছে কি পারছে না, সেই জায়গায় আসলে আলাপটা চলে আসছে। অনেকে সেটি সহনশীল পর্যায়ে দেখছেন, অনেকে দেখছেন না। এই অসহনশীল হয়ে পড়ার কারণেই কি অস্থিতিশীলতার আশঙ্কা থেকে যাচ্ছে কিনা? দেখুন, আমরা গত 15 বছর একটা রেজিম দেখেছি, আওয়ামী লীগের রেজিম দেখেছি। সেখানে আমি একজন শিক্ষার্থী হিসেবে আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা অ্যাক্টিভিজম করেছি, বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, বা ছাত্রলীগ বা পতিত স্বৈরাচার যে রেজিম, তার বাইরে আমরা নিজেদের মতাদর্শ লালন করতাম। তো তাদের হয়তোবা এখন তারা কথা বলতে পারছে। এটা সত্য যে আমরা দীর্ঘদিন 15 বছর আমরা কথা বলতে পারিনি, শিক্ষার্থীদের একটা বড় অংশ কথা বলতে পারিনি। অন্য মতাদর্শ এখানে কথা, তাদের স্পেসটা কম ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে। যারা ক্ষমতাসীন ছিলেন তাদের আধিপত্য বেশি ছিল, তারা যেটা বলতেন সেটি শুনতে বাধ্য ছিলেন সব শিক্ষার্থীরা। তবে এখন আমরা কথা বলতে পারছি এবং আমরা আমাদের দাবি উত্থাপন করতে পারছি। প্রতিদিন আমরা একটা দাবি নিয়ে সরকারের কাছে যাচ্ছি, সরকার কিন্তু সেই দাবিগুলো ইতিবাচকভাবেই নিচ্ছে। এই যে গত কয়েকদিন আগে 7 কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু দাবি নিয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু রিদিতার কথায় কিন্তু আমরা সেটা বুঝলাম যে আগের যখন সরকার, সেই সরকারের সময় কিন্তু ভিন্নমত সহনশীলতার জায়গায় ছিল না, এখনো কিন্তু সেই জায়গাটা রয়ে গেছে। এই জায়গা থেকে আপনাদের ভাবনাটা কি? আমার কাছে ওই সরকারের সাথে এই সরকারের
যদি একদম এক করে ফেলেন সেক্ষেত্রে আমি মনে করি যে এটা ঠিক হবে না। অবশ্যই পরিবর্তন হয়েছে, তবে মতামত গ্রহণের ব্যাপারটি আরও বেশি সহিষ্ণুতার পরিচয় আমাদের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আসা উচিত ছিল। এটা ঘাটতি রয়েছে। নাইমুল ইসলাম, একটু আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এখন আমরা একটু মানে যেই বিষয়টা আলাপ করছিলাম সেটি হচ্ছে যে ভিন্নমত গ্রহণের জায়গায় সহনশীলতা, এই জায়গা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে সহনশীলতার জায়গাটা কি করে তৈরি হতে পারে শিক্ষার্থীদের মধ্যে, কারণ সেখান থেকেই তো সামনের রাজনীতি সূতিকাগার আসে। আমার মতে দেখেন, জুলাই যে গণ অভ্যুত্থান হলো, তারপর হচ্ছে নতুন সরকার গঠন করা হলো, ডক্টর ইউনূস আসলো, আসার পরে আমাদের স্টুডেন্টদের দাবি কি ছিল? পরিবর্তন। তো আমাদের অনেক দাবি আছে যেগুলো এখনো পেন্ডিং বা চলমান, মানে বলতেছে হবে হবে, অনেক হচ্ছে না। আমি জানতে পারলাম যে এই পর্যন্ত 150-রও অধিক দাবি নিয়ে অনেক মানুষই এসেছিল। তো আমরা যে সংস্কারটি চাচ্ছি, আমাদের এর মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে সিন্ডিকেট ভাঙা। তো এই সিন্ডিকেটের ফলে কিন্তু খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের যে দাম, এটা ব্যাপক হারে দিন দিন বাড়ছে। তো নিম্ন আয়ের যারা রয়েছে তারা কিন্তু অনেক জিনিস চাইলেও কিনতে পারছে না। তো এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো মানে পরিবর্তন করা উচিত, কিন্তু হচ্ছে না। আর সরকারও হিমশিম খাচ্ছে, তার দ্বারা হচ্ছে না, অনেক জিনিস রয়েছে। সোহাগ ইসলামিয়া একটু আসতে চাই, সেটি হচ্ছে নাইমুল ইসলামের কথা সূত্র ধরে একটু আসি। সেটি হচ্ছে সরকারের কাছে মানে জনদাবি যেটি আর কি ছিল, যে সংস্কারের জায়গা তো রয়েছে, সেখানে রাষ্ট্র কাঠামো, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, অনেক ভাস্ট বিষয় রয়েছে, কিন্তু মানুষের যে দাবির জায়গা, যেটি নাইমুল ইসলাম বলছিলেন যে বাজারে নিত্য পণ্যের দাম, সেটি নিয়ন্ত্রণে কিন্তু 6 মাস যথেষ্ট সময় পেয়েছে অন্তর্বর্তী সরকার। তারপরও সেইটির জায়গা থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সেসব জায়গায় খুব একটা সাফল্য কিন্তু আমরা দেখতে পাইনি এই সরকারের কাছ থেকে। কিভাবে আরও জনসম্পৃক্ততা বাড়িয়ে, কিভাবে কোন কৌশলে সরকারি এটি করতে পারতো, বা আপনাদের জায়গা থেকে কোনো ভাবনা রয়েছে কিনা? আচ্ছা, এখানে বাজাজ সিন্ডিকেটের কথা বললেন, তার আগে আমি একটু ওনাদের কথার রেস ধরে কিছু কথা বলতে চাই। ভিন্ন মতামত প্রকাশের জায়গা এবং মতামতের স্বাধীনতা, মানে আপু একটু আগে বললেন যে আমরা মতামতের প্রকাশ করার স্বাধীনতাটা পেয়েছি, কিন্তু সেটার আসলে ভ্যালু কমে গেছে, মূল্যটা কমে গেছে। কিন্তু আমি এই জায়গায় একটু দ্বিমত করতে চাই, মতামতের স্বাধীনতা আদৌ পেয়েছি কিনা। আপনারা দেখবেন যে কিছুদিন আগেই আদিবাসী শব্দটি পাঠ্যপুস্তক বই থেকে মুছে ফেলার পরে আদিবাসীরা যেভাবে করে একটা সুষ্ঠু এবং স্বাভাবিক কর্মসূচি পালন করছিলেন, গ্রাফিতি ছিল, হ্যাঁ, সেটা মুছে ফেলার পর যে একটা সুষ্ঠু এবং স্বাভাবিক কর্মসূচি পালন করছিলেন, সেইখানে একদল মানুষ এসে ব্যাপকভাবে হামলা করলেন এবং পুলিশের উপস্থিতিতে সেই হামলাটা হলো। সেই হামলার দৃশ্যটা খুব পরিষ্কারভাবে আমাদেরকে জুলাই মাসের যে হামলার চিত্র, সেই হামলার চিত্রকে সামনে তুলে ধরে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই রাতে ছাত্রলীগ আমাদের উপর মানে নির্মম এবং বর্বরভাবে হামলা করেছিল পুলিশের উপস্থিতিতে, এবং সেখানে পুলিশ বিন্দু পরিমাণ সেই ছাত্রলীগকে ঠেকানোর জন্য কোনো রকম ভূমিকা পালন করেনি। তো একই রকম দৃশ্য কিন্তু আমরা আদিবাসীদের মিছিলেও দেখেছি, এবং এখন পর্যন্ত সেটার কিন্তু কোনো বিচার হয় নাই, এবং রাষ্ট্রীয়ভাবে সেটার বিচার পরিপূর্ণভাবে আমাদের সামনে আসেনি আসলে। এরপরে আপনারা যদি দেখবেন আমাদের মাদ্রাসার শিক্ষকরা, যারা দীর্ঘদিন যাবৎ ধরে আমাদের এই দেশের শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন, যাদেরকে আমরা শিক্ষার কারিগর বলি বা জাতির মেরুদণ্ড বলি, তারা 3 থেকে 4 হাজার টাকার বেতনে এই দেশে দীর্ঘদিন যাবৎ ধরে আমাদেরকে তাদের যে সেবা, সেই সেবা দিয়ে গেছেন কিংবা কাজটা করে গেছেন। তার মানে তাদের দাবি তো একদম অযৌক্তিক দাবি ছিল না। শিক্ষকদের উপর পুলিশ বাহিনী কিভাবে হাত তুলতে পারে? একসময় পুলিশরা বলতেন যে আওয়ামী লীগের বা বড় নেতাদের বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে তারা সেটা করছেন। এখন তাহলে কাদের আদেশে সেটা করছেন? পুলিশ যদি কারোর আদেশ ছাড়াই সেটা করেন, তাহলে সেটার বিচার এখন পর্যন্ত হয়নি কেন? কারোর আদেশ ছাড়া যদি না করেন, তাহলে কাদের আদেশে করছেন? তাহলে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমার মতামত রাষ্ট্রযন্ত্রকে চ্যালেঞ্জ না করছে, ততক্ষণ পর্যন্ত আমি মত প্রকাশ করতে পারছি। কিন্তু যেই মুহূর্তে আমার মতামত, আমার বক্তব্য, আমার কর্মসূচি রাষ্ট্রযন্ত্রকে চ্যালেঞ্জ করে, রাষ্ট্রের যে মূল কাঠামো, সেই মূল কাঠামোকে চ্যালেঞ্জ করে, তখন রাষ্ট্রের যে অত্যাচারের খড়গস্ত্র, সেটা আমার উপর নিয়োগ হচ্ছে। সেটা আওয়ামী লীগের সময়ও হয়েছে, এখনো হচ্ছে। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ধরে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে, কিন্তু আমরা তো খুব রিসেন্ট সময়তে আমরা একটা অভ্যুত্থান করে আসলাম না, সেই অভ্যুত্থানের চেতনাকে বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে এরকম করে ম্যাসাকার চালানো হচ্ছে সব জায়গায়, সমস্ত যৌক্তিক আন্দোলনগুলোতে। তার মানে আমি মনে করছি যে এখন পর্যন্ত আমাদের মত প্রকাশের স্বাধীনতা হয় নাই।
একদিকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এখানে আলোচনা করতে বসেছি, আমাদের কাছে তো স্বাধীনতা মনে হয় যে কথা বলতে পারা স্বাধীনতা, বুদ্ধিভিত্তিক চর্চার জায়গায় একটা স্বাধীনতা পেলে আমরা মনে হয় স্বাধীনতা পেয়ে গেলাম। কিন্তু সাধারণ জনতা, দেশের অধিকাংশ জনতা, ৮০% জনতা যারা কর্ম করে খায়, শ্রমজীবী মানুষ, এদের কাছে তো স্বাধীনতা মানে হচ্ছে পেটের খাবার, এদের কাছে স্বাধীনতা মানে হচ্ছে শিক্ষার অধিকার, এদের কাছে স্বাধীনতা মানে হচ্ছে চিকিৎসার অধিকার। তার মানে এই যে বাজাজ সিন্ডিকেট ভাঙবার প্রচেষ্টা আপনি বলেছেন ব্যর্থ হয়েছে বা এখন পর্যন্ত সফলতা হয়নি, সফল হয়নি, আমার তো মনে হয় চেষ্টাই করেনি। মানে চেষ্টার পরবর্তীতে সফলতার কথা আসতে পারে, কিন্তু চেষ্টা করলে নিশ্চিতভাবে এই দেশের ছাত্র জনতা সেখানে সহযোগিতা করত। কয়েকজন ছাত্ররা উপদেষ্টা হয়ে গেলেন, সেটার মধ্যে দিয়ে বলা হচ্ছে যে ছাত্রদের নেতৃত্ব সামনে এলো, নতুন নেতৃত্ব সামনে এলো, কিন্তু যে কজন ছাত্র নেতা উপদেষ্টা হিসেবে গেলেন, শুধুমাত্র কি সারা বাংলাদেশ জুড়ে সে কজন ছাত্র নেতারাই কি নেতৃত্ব দিয়েছেন? সারা দেশে কি কোথাও নেতৃত্ব দেয় নাই ছাত্ররা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দেয় নাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দেয় নাই, রংপুরের মতো একটা প্রান্তিক অঞ্চলে কি ছাত্ররা নেতৃত্ব দেয় নাই? তাহলে সেখান থেকে নেতৃত্বকে তুলে এনে কেন দেশের সংস্কার কাজে ব্যবহার করা হলো না? সরকার যদি চাইতো প্রত্যেকটা ক্ষেত্রে সিন্ডিকেটকে ভেঙে ফেলতে, তাহলে সরকার কিন্তু সেটা পারতো। আমাদের সহযোগিতা, আমরা যেমন জীবন দিতে প্রস্তুত ছিলাম, জীবন দেওয়ার পর নতুন বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য যত ধরনের দায়িত্ব আমাদের কাঁধে নিতে হতো সেটা নেওয়ার জন্যও কিন্তু আমরা প্রস্তুত ছিলাম। সেই জায়গায় কিন্তু সরকার সেই চেষ্টাটা করেনি। বিভিন্ন জায়গায় গণহত্যা চালানো হয়েছে, সেই বিচার তালিকা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আমাদের সহযোগিতা নিতে পারতেন, বাজাজ সিন্ডিকেট ভাঙবার প্রয়োজনে যদি আমাদের সহযোগিতা প্রয়োজন সেটা নিতে পারতেন, চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তালিকা করবার জন্য যদি সহযোগিতা প্রয়োজন হতো আমাদের সহযোগিতা নিতে পারতেন, এবং প্রয়োজন হতোই। এখন আসলে সোহাগী যে প্রসঙ্গটি এসেই যায় সেটি হচ্ছে ছাত্ররা যখন নতুন করে দল করছেন, আমরা শুনতে পাচ্ছি ফেব্রুয়ারিতে হয়তো ঘোষণা আসবে, বৈষম্য বিরোধী যারা নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একসাথে হয়তো নতুন দলের ঘোষণা দিবেন। তো তাদের কাছ থেকে হয়তো এই পরিবর্তনগুলো আমরা আশা করতে পারি। প্রচলিত ধারার যে রাজনীতি দলগুলো যে বিষয়গুলো করেনি বা প্রেশার গ্রুপের কাজ করেনি, এই নতুন দলটি হয়তো করবে, সেটি নিয়েই আসলে জানতে চাই এবং একটু আসতে চাই একটু রিদিতা সাহা আপনার কাছ থেকে। দেশের মানে বড় দলগুলো তো সবসময় ভাবতো যে আমরাই মানে ক্ষমতায় আসবো, মানে এই টার্মে হয়তো আপনি, এই টার্মে হয়তো আমি, মানে ভাবনার জায়গাটা এরকম ছিল। এখন যখন বৈষম্য বিরোধীরা নতুন দল করছে, সেখান থেকে বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ কতটা পাল্টে যাবে সেটি জানতে চাই আপনার কাছ থেকে। সেটি জানতে হলে আমার মনে হয় যে সব প্রেক্ষাপটই না একই। যেমন রাজনীতির আমার মনে হয় যে মানে রাজনীতির মাঠে নামলে সবাই একই রকম বলতে যাচ্ছেন। আমি এটাও বলতে যাচ্ছি না। আমার মনে হয় যে এই যে নতুন শক্তি বা নতুন রাজনৈতিক শক্তি যে আসছে, তারা যদি এখন 2025 সালে দাঁড়ায় নির্বাচন হোক বা যে কোনো জিনিস হোক টেকনো ফ্রেন্ডলি হতে হবে। ওরা যদি একটু টেকনিক্যালি বা টেকনোলজি ইউজ করে জিনিসগুলো করতে পারে, প্রচারণা থেকে শুরু করে সব কিছু কিন্তু তাহলে আমাদের তাহলে আর জনহয়রানি হবে না। আমার আশা নতুন দল থেকে যে তারা যেন একটু টেকনো ফ্রেন্ডলি হয়। যেহেতু তরুণরা করছে, অবশ্যই টেকনো ফ্রেন্ডলি। কিন্তু এখানেও আরেকটা প্রশ্ন থেকে যায় যে আমরা চাই, মানে আমরা সাধারণ জনগণ বা সাধারণ শিক্ষার্থীরা চাই যে এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক যেখানে প্রবীণ, মধ্যবয়সী এবং তরুণ সবাই মিলে রাজনীতি করবে। কারণ একজন তরুণ বলতে পারবে আমি কি চাই, আমার বয়সের মানুষরা কি চায়। আবার একজন তরুণ একজন মধ্যবয়সী মানুষ কি চায় বা তাদের জন্য হয়তো সে জানে কি চায়, কিন্তু সে ডিসিশন মেকিং অবশ্যই ভুল করবে, কারণ এটা তার ভুল করার বয়স। তাই শুধু যে তরুণ দিয়েই হয়ে যাবে দেশ চালানো, এটাও একটা ভুল সিদ্ধান্ত হতে হবে এরকম যে তিনজনকেই, প্রবীণ, মধ্যবয়সী এবং তরুণ, তিনজনকে সঙ্গে রেখে কিভাবে বাংলাদেশকে বা কিভাবে দেশকে সংস্কার করা যায়, প্রবীণের প্রণোদনা, নতুনের শক্তি সংমিশ্রণ চাচ্ছেন আসলে। অবশ্যই হ্যাঁ, এটাই চাচ্ছি। তারপর আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আমি মানলাম যে জনসমাবেশ বা মাইকিং করে প্রচারণা কিংবা হচ্ছে যে র্যালি, এগুলো একটা রাজনৈতিক দলের অংশ। কিন্তু আপনি ভেবে দেখেন একজন তরুণ বা জনসাধারণ কিন্তু এটা চায় না। টেকনোলজি ইউজ করেও কিন্তু এরকম সবকিছুই করা যায়, সেটা তরুণ দিয়েই সম্ভব। সেটা বড় দল ভাববে না, সেটা নতুন প্রজন্ম ভাববে। আমি ভাবলাম যে সমাবেশ হওয়া উচিত, কিন্তু এই 1 মাসে ঢাকা শহরে কয়টা সমাবেশ হয়েছে?
কেন মানে আমি সমাবেশের বলতে কারণে চাচ্ছেন যে ইউনিভার্সিটিতে যেতে পারবো না? হ্যাঁ, সমাবেশের মানে পেছন সৃষ্টি করে বা সমাবেশের কারণে যে জনদুর্ভোগ তৈরি হয়, সেখানে তো অনেক মানুষের আসলে সেই যারা যেই পলিটিক্যাল দল বা যেই সংগঠন যারা এই সমাবেশগুলো করেন তাদের প্রতি এক ধরনের বিরূপ মনোভাবের জন্ম হতে পারে। সুতরাং সেই জায়গাতে সংস্কার চাইছেন আপনি। আমি সেই জায়গা থেকে সংস্কার চাই, সমাবেশ হোক, কেন হবে না? আমি তো কোনোদিন দেখি নাই কিন্তু জনদুর্ভোগ যে- তৈরি করে নয়। জনদুর্ভোগ, কিন্তু আমি তো কোনোদিন আমরা তো কোনোদিন দেখতে পাইনি যে তারা ওই সমাবেশেরই লোকজনকে নিয়ে গিয়ে একটা মরা নদী পরিষ্কার করছে, একটা মরা নদীর সংস্কার করছে, বাঁচায় তুলতেছে, রাস্তাঘাট পরিষ্কার করছে। এটা তো দেখা যায়নি। এটা দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়। স্টুডেন্টরা প্রত্যেকটা দেওয়াল সুন্দর করে সাজাইছে, কিন্তু সেই দেওয়ালকে আসলেও এখন সুন্দর আছে কিনা আমার প্রশ্ন মানে থেকে যায়। প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলো তাদের ভাবনা মানে এই আগের মতোই, আগের প্ল্যাটফর্মে আগের চিন্তা ভাবনার মধ্যেই রয়ে গেছে, কিন্তু তরুণরা সেটি পারে নতুন করে ভাবার জন্য। নতুন আসলে করে ভাবা। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি, তারপর আবার বাকি আলাপ করবো। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। রাষ্ট্র বনাম তারুণ্য প্রসঙ্গে আলাপ করছি। ইয়াহিয়া জিসান, আপনার কাছে একটু আসতে চাই। আমরা রিজিতার কথা শুনছিলাম বিরতির আগে, তিনি বলছিলেন তিনি পরিবর্তনটা চান। প্রচলিত ধারার রাজনীতি যেরকম হয় রাজনৈতিক দলগুলো, সেখান থেকে বের হয়ে এসে নতুন কিছু আশা করছেন, নতুন যে দল আসবে ছাত্রদের। সেখানে আপনার ভাবনাটা কি? মানে প্রেক্ষাপট বদলাবে আগের চেয়ে? মানে যে প্র্যাকটিসগুলো আমরা দেখেছি বিগত সময়ে, ছাত্রদের যখন দল হবে, নাগরিক প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধীরা মিলে যখন দল করবে, তখন কি আগের চেয়ে ভিন্নতার জায়গা আমরা দেখবো কিনা? আমরা তো প্রত্যাশা করি যে ভিন্নতা আসবে। তবে একটা বিষয় বলতে চাই যে গণ অভ্যুত্থানের পরে আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম এবং সামনে যে নতুন রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ হচ্ছে আমরা এটা হচ্ছে তারুণ্য নির্ভর একটা দল হতে যাচ্ছে। তো বাংলাদেশে এই ধরনের অভ্যুত্থান খুবই বিরল। 90 সালের অভ্যুত্থান হয়েছে এবং 24 গণ অভ্যুত্থান। তো যেহেতু 2000 শহীদ হয়েছে এবং তাদের প্রত্যেকের একটা চাহিদা ছিল বাংলাদেশকে নতুন করে সাজানোর, নতুন করে একটা এমন বাংলাদেশ দেখা যেখানে ফ্যাসিবাদ স্থান পাবেন অন্ততপক্ষে, এবং একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন এই তরুণরা দেখেছে। আন্দোলনের সময় জিসান একটু যুক্ত করি, সেটা হচ্ছে রাজনীতিতে মেধাবীরা আসতে চায় না, মানে অনেক কারণে, অনেক কিছুতে। যারা আমরা বলি খুব নর্মাল স্বাভাবিকভাবে বলি যে যারা ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট তারা আসতে চায় না, ব্যাক বেঞ্চাররাই পলিটিক্স আসতে। এখন ফার্স্ট বেঞ্চে যারা মেধাবী, তাদেরকে রাজনীতিতে নিয়ে আসার ক্ষেত্রে এই নতুন প্ল্যাটফর্ম কাজ করবে কিনা? অবশ্যই আমি সেই প্রত্যাশার জায়গা রয়েছে। যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সকল দলমত নির্বিশেষে সবাই এখানে ছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন দল তাদের নিজেদের মতো করে রাজনৈতিক যে আত্মপ্রকাশ বা স্টেক, তারা সেই স্টেক দাবি করেছে এবং তারা আলাদা হয়ে গিয়েছে। তো আমরা নতুন যে দল এখন গঠন হতে যাচ্ছে, সেই দলের প্রতি আমাদের যে প্রত্যাশা রয়েছে, আমরা প্রত্যাশা করতে পারি কি হবে সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমাদের যেহেতু এই দলের প্রতি আমাদের নিজেদের বা এই প্ল্যাটফর্ম প্রতি আমাদের নিজেদের একটা কন্ট্রিবিউশন রয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের প্রত্যাশা জায়গাটা বলছি। আশা করি এই দলটা আমাদের তরুণদের কথা শুনবে, তরুণদের যে এখানে তরুণরা এই দলকে ধারণ করতে পারবে বলে আমি প্রত্যাশা করি। আচ্ছা, পরিবর্তনের জায়গা থেকে নাইমুল ইসলাম যুক্ত করতে চান কিনা কোনো কিছু, যেটা রিজিতা যেটি বলছিলেন যে আগের রাজনৈতিক দলের চেয়ে এখানে আমরা নতুন রাজনৈতিক দলে ভিন্নতা তিনি দেখতে চান? আমার মতে দেখেন, নতুন যে রাজনৈতিক দলটি গঠন করা হবে, এখানে কিন্তু সবাই তরুণ। আমাদের মতো স্টুডেন্টরাই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তারা এখন সমন্বয়ক হয়েছে, তারা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে কতদূর সামনে যেতে পারবে। আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে তাদের একটা মেন্টর প্রয়োজন। কারণ তাদের অপোনেন্টে কারা আছে, তারা কিন্তু অনেক আগে থেকেই রাজনীতি করে আসছে, আর অনেক বড় বড় দলগুলো কিন্তু তাদের এগেনস্টে রয়েছে। তো আর তার উপর কিছুদিন আগেই আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বন্যা নিয়ে একটি কাহিনী হয়েছিল। সেখানে কিন্তু তাদের বেশ দুর্নাম হয়েছিল, যারা সমন্বয়ক রয়েছে, টাকা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আমি যদি সেটা নিয়ে বারবার তাদের অবস্থান পরিষ্কার করতে হয়েছে নানাভাবে, অনেকবার অনেক বিপাকে পড়তে হয়েছিল, যেখানে যাচ্ছিল ইস্যু টেনে নিয়ে আসা হচ্ছিল বারবার। তো আমার মতে তাদের একটা মেন্টর অবশ্যই প্রয়োজন, কারণ তারা সবাই যেহেতু তরুণ, অনেক ভুলভাল ডিসিশনও তারা মেক করতে পারে যখন তখন।
আর যেহেতু একটা রাজনৈতিক দল গঠন করার পর একটা দেশ কিন্তু পুরো তাদের পরিচালনা করতে হবে, এটা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ তাদের জন্য হবে। কেননা বিগত 6 মাসে কিন্তু তারা ওইভাবে এই চ্যালেঞ্জগুলো কিন্তু ঠিকভাবে মোকাবেলা করতে পারছে না, এটা আমরা সবাই দেখছি। তো তাদের হাতে যদি আমরা দেশটা দিই, আগামী 4-5 বছর তারা কিভাবে দেশটা চালাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রবীণ যারা রয়েছে, বয়স্ক যারা রয়েছে, তারা কিন্তু পুরোপুরিভাবে এখন পর্যন্ত এই সমন্বয়কদের উপর আস্থা রাখতে পারছে না। কারণ আমি অনেকদের সাথে কথা বলেছি, তারা বলে যে কোনো উন্নয়ন হয়নি, বিগত 6 মাসে তারা কোনো চেষ্টা চালায়নি। তো আমার মতে হচ্ছে তারা যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে, কিন্তু মানুষের আস্থা সবাই অর্জন করতে পারবে না। মানে মানুষ এই জায়গাতে ঘাটতি রয়েছে। হ্যাঁ, রয়েছে। সোহাগী, আপনার কাছে আসতে যে আস্থার জায়গাটা কি করে অর্জন করতে পারে ছাত্রদের নতুন দল জনসমর্থন আদায়ের ক্ষেত্রে, যেহেতু নির্বাচনের মাঠে লড়তে হবে তাদেরকে, যদি তারা আচ্ছা, দল করে প্রথমত ক্ষমতায় আসতে চান? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন একটি রাজনৈতিক দল হবে, সেটাতেই অনেকের অনেক দ্বিমত রয়েছে। মানে তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র অনেক সময় আন্দোলন তারা নিচ্ছেন, মানে হ্যাঁ, তারা রাজনৈতিক দল করবেন এই ভাবনাটি রয়েছে, কবে আসবে সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা, সময়, কালক্ষেপণ করে ধোঁয়াশা, মানে দ্বিচারিতা, অনেক ধরনের ব্যাপার আমাদের সামনে আছে। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকেই কয়েক মাস আগে সব জায়গায় আওয়াজ তোলা হয়েছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ, এবং এর পরবর্তীতে দেখা গেল যে এনারাই একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম খুলছেন। তখনও আমাদের সামনে পরিষ্কার ছিল না আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে তারা কি বোঝেন বা সেটা সংজ্ঞাটা কি তাদের কাছে, সেটা আমাদের কাছে পরিষ্কার ছিল না। যার ফলে বিভিন্ন জায়গায় সেটা লেজুর ভিত্তিক না হয়ে সরাসরি ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ চলে আসছে। এখন তারা ছাত্র রাজনীতিও করছেন এবং একটা বিশাল দল খুলবেন সেই কথাও আমাদেরকে দিচ্ছেন। একদিকে ধরেন আমরা সবাই মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আন্দোলন করেছি, তার মানে আমাদের প্রত্যেকের পরিচয় গণ অভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলন করেছি। তাহলে এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিক পরিচয় হিসেবে ব্যবহার করছে, রাজনৈতিক পরিচয় মানে কি, রাজনৈতিক দল মানে কি, একটা নির্দিষ্ট মতাদর্শ, তার মানে আমার সাথে যদি সেই মতাদর্শের মিল না হয় তাহলে কি আমি আর সেই পরিচয় দিতে পারবো না? তাহলে আমার পরিচয় কি? মানে তারা যখন এই ব্যানারটাকে ব্যবহার করে রাজনৈতিক দল খুঁজছেন, তখন কিন্তু জনসাধারণের আন্দোলনে অংশগ্রহণের যে পরিচয়, সেই পরিচয়হীনতার মধ্যে তারা ফেলছেন, আমাদের সকলকে কিন্তু সেই পরিচয়হীনতার মধ্যে ফেলছেন। তাহলে আমি কি পরিচয় দিব? আমি আন্দোলনে কার পক্ষে ছিলাম, আমার শক্তি কি ছিল? সেই জায়গায় কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নবিদ্ধ তৈরি হয়। আর যাদের শুরুতেই এরকম দ্বিচারিতা, ধোঁয়াশা, তারা ভবিষ্যতে কি করবে সেটা নিয়ে কিন্তু অনেক মানে সন্দেহ আমাদের মধ্যে বাসা পাচ্ছে। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান, কিন্তু সেই নতুন রাজনৈতিক সেটি বন্দোবস্ত পরিষ্কার কি করেন। হবে, সেটি এখনো কার পরিষ্কার বিরুদ্ধে রাজনীতি হবে, কোন শক্তির বিরুদ্ধে রাজনীতি হবে, কোন শক্তিকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেই শক্তিকে আদৌ জনগণ পছন্দ করছে কিনা, সেই শক্তিকে আদৌ জনগণ গ্রহণ করছে কিনা, সেটা কিন্তু সবকিছুই আমাদের কাছে ধোঁয়াশাপূর্ণ। তার মানে আমরা চাই যে আসলে নতুন রাজনীতি আসুক, নতুন বন্দোবস্ত হোক, মানে তারুণ্যের শক্তি সামনে আসুক, কিন্তু সেটা এরকম ধোঁয়াশাপূর্ণ ভাবে নয়, আসলে এত দ্বিচারিতা নিয়ে নয়, আসলে এতটা সন্দিহানের মধ্যে জনগণকে রেখে আসলে ভালো কিছু হয় না। যেই রাজনৈতিক দলই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে তারাই আসলে টিকতে পারে নাই। তাহলে এরকম ধোঁয়াশা তৈরি করে জনগণের সাথে শুধু বিচ্ছিন্নতাই তৈরি হয়, সম্পর্কহীনতাই তৈরি হয়। তো সেভাবে করলে আসলে টেকাটা মুশকিল। তবে আমরা আশাহত হচ্ছি না, আমরা প্রত্যাশা করছি, আমরা অপেক্ষা করছি, তারা কি করতে চান সেটা আমরা দেখতে চাই। জি, রিজিতা একটু আসতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দল যখন আসবে তখন তো আসলে বোঝাই যায় যে তারা আসলে নির্বাচনের মাঠে লড়াই করতে চায়, তারা ভোটের মাঠে লড়াই করতে চায়। এখন আমরা যেটি জানি যে যারা দীর্ঘদিনের যারা রাজনীতি যারা করেন তাদের একটি ভোট ব্যাংক থাকে, সেই ভোট ব্যাংক বিভিন্ন এলাকায় থাকে এবং কাকে প্রার্থী করা হচ্ছে সেই এলাকার মানুষজন দেখে না, সেটি হচ্ছে দল যাকে মনোনয়ন দেয় ওখানকার যে ভোট ব্যাংক সবাই তারা ওই একইভাবে ভোট দেয়। যখন মানে প্রেক্ষাপটটি তো এরকম, তো যখন বড় বড় রাজনৈতিক দলগুলো অংশ নেবে তখন নতুন যারা দল করে যখন নির্বাচনের মাঠে আসবেন সেই ভোট ব্যাংক তো রয়েছে আগের দলগুলোর, নতুনরা কিভাবে সেই জায়গায় সম্ভাবনা বা কাজ করতে পারেন? নতুনরা যদি এই সিদ্ধান্তটা তো আসলে নির্বাচন কমিশনই নিবে যে কিভাবে তারা ভোট গ্রহণ করবে বা কিভাবে তারা ভোট সিস্টেম রাখবে। কিন্তু নতুনদের আসলে যেহেতু তারা তরুণ, তারা নতুনভাবে আসতেছে, তার আগে যদি জনগণের যেই চাওয়া পাওয়া মানে জনগণের কাছে যদি পৌঁছাতে না পারে তাদের আসলে ভোট পর্যন্ত পৌঁছানো উচিত না। এবং সেখানে সেখানে আগে সেখানে একটু যুক্ত করে দিয়ে জনগণকে- আপনাকে জি, জি। আলোচনার খোরাক যুগিয়ে দিই। সেটা প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে 17 করা যায় কিনা ভোটারদের বয়স 17 করার অর্থ হচ্ছে তাহলে তরুণ যারা অনেক তাদের, নতুন ভোটার যুক্ত হবেন, তখন নতুনদের যদি রাজনৈতিক দল আসে, তরুণদের রাজনৈতিক দল আসে, সেখানে অনেক ভোটার যুক্ত হবেন। তো
আগের ভোট ব্যাংক এবং নতুন যে ভোট ব্যাংক তৈরি হবে যদি হয় সেটি এখনো পরামর্শ আকারে রয়েছে, যদিও বিএনপি সেটি চাইছে না, জামাত আবার বলছে করা যেতে পারে, এটি নিয়ে আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে, এখনো চূড়ান্ত নয় বিষয়টি। মানে যদি হয় সেক্ষেত্রে সম্ভাবনা কতটুকু দেখেন? সম্ভাবনা অবশ্যই অনেক বেশি, কারণ আগের যেই নির্বাচনগুলো দেখা যাচ্ছে যে আসলে যেই দলগুলো ছিল তারা আসলে তরুণদেরকে নিতে পারে নাই ভোট কেন্দ্রে। আমাকে তো নিতে পারে নাই, আমার চেনা জানা অনেককে নিতে পারে নাই, তার মানে আমার বয়সের কাউকে নিতে পারে নাই ভোট কেন্দ্রে। তো এইবার অবশ্যই আমি ভোট কেন্দ্রে ভোট দিতে যাব, অবশ্যই আমি যাব। তো আমার জন্য অবশ্যই একটা মানে তরুণদেরকে যে নিয়ে যাওয়া, এই নিয়ে যাওয়ার ব্যাপারটা আগে আসতে হবে। এই নিয়ে যাওয়ার ব্যাপারটা আগে রাজনৈতিক দলদেরকে গড়তে হবে, যে আমাকে নিয়ে যেতে হবে বা আমার আস্থা যোগাইতে হবে, জনগণকে নিয়ে যাইতে হবে। সেই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলেই হচ্ছে যাই আমরা এই যে ভোট যে বক্স, ওইটার একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবো। জিসানের কাছে একটু আসি। জিসান, কি মনে হয়, মানে ভোটের মাঠে যদি নেমেই যায় লড়াইয়ে, সেক্ষেত্রে সুবিধা করতে পারবে তরুণরা? এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে। একটা হলো যে উনি যেটা বলছিলেন যে ভোটের যাওয়ার আগে আগে জনগণকে সম্পৃক্ত করা। তো আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তার নতুন যে দল নাগরিক কমিটি, তাদেরকে আরেকটু সময় নেওয়া উচিত। হ্যাঁ, জনসম্পৃক্ততার জন্য এই সময়টা নেওয়া উচিত। হয়তো তারা নেবেনও, কিন্তু তারা যে এখন একটা প্রস্তুতি নিচ্ছেন হয়তোবা সেটা সময় নিয়ে তারা ভোটের মাঠে যাবেন। মানে যদি আমরা ধরে নিই যে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি যেখানে থাকেন না কেন, তিনি সামনে নির্বাচন করবেন, কিন্তু তার আগে তিনি যদি সরকারে থাকেন, এটি নিয়ে এক ধরনের আসলে দ্বন্দ্বের জায়গা তৈরি হয় কিনা। আবার যখন তিনি সেই রাষ্ট্রীয় খরচে যখন কোনো প্রচারণায় যাচ্ছেন, অনেক নির্বাচনী প্রচারণার মতো দেখা যাচ্ছে, এগুলো দ্বান্দ্বিক জায়গা তৈরি হয়। এটা তো ওনারা ক্লিয়ার করেছেন যে যদি ওনারা দলে যান সেক্ষেত্রে তারা সরকার থেকে বের হয়ে আসবেন। আবার যদি তারা সরকারে থাকেন তাহলে দলে যাবেন না। ইতিমধ্যে নাহিদ আসিফ কিন্তু বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির কোনো ফর্মাল মিটিংয়ে কিন্তু তাদেরকে আমরা দেখি না। আমরা সরকারের মিটিংগুলোতে হয়তো তাদের দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় যে আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু এই জেনজি বলছি গত 3টা টার্ম কিন্তু এই জেনজি ভোট দিতে পারেনি, সুতরাং তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়েছে নতুন একটা ব্যবস্থার, বন্দোবস্তের। তো যদি এই নতুন দল যদি সেটার আকাঙ্ক্ষার প্রতিফলনের একটা প্রমাণ দেখাতে পারে যে না তারা পারবে, তাহলে তাদের মধ্যে একটা সম্ভাবনা আমি লক্ষ্য করি। তবে অবশ্যই যেহেতু আরেকটা বিষয়, যেহেতু এখন আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা ফ্যাক্টর। আওয়ামী লীগ আমাদের এই জাতীয় রাজনীতিতে কী ধরনের ফ্যাক্টর হবে, তারা যদি নিষিদ্ধ হয়ে যায় বা তাদেরকে নিষিদ্ধ করা হয়, নিবন্ধন যদি না থাকে তাহলে বিএনপি যেমন প্রো ইসলামিক, তারা ইন্ডিয়ান বিরোধী তাদের যে মানসিকতা, এই নতুন দলের মধ্যেও কিন্তু এই ধরনের একটা আদর্শ রয়েছে। ফলে আদর্শগত জায়গা থেকে কিন্তু বিএনপির সাথে নতুন দলের যে খুব বড় পার্থক্য আমি এটা লক্ষ্য করি না। ফলে আওয়ামী লীগ যদি না থাকে বা আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে না থাকে তাহলে, এবং এখন তো নির্বাচনের ক্ষেত্রে অনেক ইকুয়েশন বাকি এখন রয়েছে। বিএনপি কিন্তু এটাও বলেছে, তারা জাতীয় সরকারের প্রস্তাবও দিয়েছে যে ক্ষমতায় গেলে তারা জাতীয় সরকারও গঠন করবে বিভিন্ন দলের অংশগ্রহণে। তারা সেটা ভবিষ্যৎ আমরা দেখতে পাবো। সামনের দিনগুলোর জন্য অপেক্ষা। আরেকটা বিরতির সময় একটি বিরতি নিয়ে ফিরে আসে দর্শক। বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ্যে। আলাপ করছি রাষ্ট্র বনাম তারুণ্য। নাইমুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। আমরা যেটা দেখছি যে আসলে এক ধরনের পরিবর্তনের কথা বলা, তরুণদেরকে আরও সম্পৃক্ত করার জন্য, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত করার জন্য যে ভাবনাগুলো আসছে, যে সুপারিশগুলো আসছে বা প্রস্তাবনাগুলো আসছে, সেখানে ভোটারের কথা আসলো আমাদের, যে ভোটারের বয়স 17 বা যারা জাতীয় নির্বাচনে অংশ নেবে, নির্বাচনের প্রার্থিতার বয়স 21, এই বিষয়গুলো এখনও সুপারিশ আকারে বা প্রস্তাবনা আকারে রয়েছে। যদি এই ধরনের প্রস্তাবনাগুলো পাশ হয় সেক্ষেত্রে তরুণরা কতটুকু উদ্দীপ্ত হবেন আসলে সামনের আগামী রাজনীতিতে? দেখেন, আগে হচ্ছে 18 বছরের ভোটার ছিল, এখন সেটা 17 করা হয়েছে। হয়নি, মানে ভাবনা রয়েছে। তারপর হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে এখন তারা বয়স সীমা দিয়েছে 21 বছর। তো 21 বছরের একটা তরুণ কিন্তু অনেক ভুল করে, মিস্টেক করে, বা তরুণী একটা মিস্টেক করে, ভুল করে। তো ভুল করার মানসিক পরিপক্কতার জায়গা তৈরি হয় কিনা সেটা একটি প্রশ্ন। তার বিপরীতে যারা রয়েছে তারা কিন্তু মানে মোটামুটি ভালোই বয়স্ক, তাদের একটা ফিল্ডে এক্সপিরিয়েন্স রয়েছে, তারা
রাজনীতির সাথে পুরোপুরিভাবে অনেক বছর ধরে জড়িত। আপনি দেখেন তাদের যে কম্পিটিটররা রয়েছে তারা কিন্তু অনেক পাওয়ারফুল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নতুন নতুন দল নিয়ে কথা হচ্ছে, তাদের কিন্তু অলরেডি এই বিগত 6 মাসের মধ্যেই অনেক দুর্নাম হয়ে গেছে অলরেডি। আর যে কথাটা সেটা হচ্ছে যে ওই নির্বাচন সামনে যে আসছে এটার মধ্যে আমার মনে হয় যে ওই তরুণ নির্ভর যেই আস্থাটা সেটা কিন্তু অনেকে যোগান দিতে পারছে না। সুতরাং 21 বছর আসলে খুব বেশি মানসিক পরিপক্কতার জায়গায় নেই এমনটা মনে করছেন আসলে নাইমুল ইসলাম। সোহাগী, মানে কি মনে হচ্ছে 21 বছর কি যথেষ্ট নয়? আচ্ছা, বয়সের যে সংখ্যা সেটার থেকেও গুরুত্বপূর্ণ আলাপ যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে এই দেশের তরুণ সমাজদের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক জ্ঞানের জায়গাটা কেমন। ধরেন যে আমাদের দেশের ইতিহাসে তো আমরা দেখেছি ক্ষুদিরাম 18 বছর বয়সেও ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছে। সেটা কিন্তু তার শুধুমাত্র আবেগ ছিল না, সেটা কিন্তু তার বোধের জায়গা ছিল এবং চেতনার জায়গা ছিল। এবং সেই সময় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্ব অসংখ্য স্কুল কলেজের ছেলেপেলেরা রাজনীতি করেছে এবং ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে। তার মানে সেই সময় সেই জ্ঞান, সেই চেতনাবোধের জায়গাটা ছিল। তাহলে এই মুহূর্তে আমরা দেখব যে যত বছর আওয়ামী লীগের শাসন ছিল ততদিন কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে অন্য মতাদর্শের রাজনৈতিক দলগুলো কিংবা সংগঠনগুলো কিন্তু রাজনীতি করার স্বাধীনতার জায়গাটা পায় নাই। তাহলে সেই এরকম একটা যুগের মধ্যে দিয়ে কিন্তু আমাদের দেশের ছেলেপেলেদের মধ্যে একদিকে মাঠে ময়দানে রাজনীতি করার যে জ্ঞান সেটা অনেক কমেছে, এবং একই পাশে যেই দেশের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর, পচে যায়, গলে যায়, নিঃসন্দেহে সেই দেশের ছেলেপেলেরা রাজনৈতিকভাবে জ্ঞান একটু সাধারণত কম হয়। এখন ধরেন যে আমার দেশের ছেলেপেলেরা অর্থনীতি বোঝে না, আমার দেশের ছেলেপেলেরা বাজেট বোঝে না, আমার দেশের ছেলেপেলেরা শিক্ষানীতি বোঝে না, আমার দেশের ছেলেপেলেরা কৃষিনীতি বোঝে না, চিকিৎসা নীতি বোঝে না। তার মানে এই যে বোঝে যে না, সেটা তো আমার শিক্ষা ব্যবস্থার দায়। তার মানে একদিকে আমি যদি বয়স কমালাম কি বাড়ালাম তার থেকেও বড় কথা 17-18টা খুব বড় ফ্যাক্ট না। 18 বছরের একটা ছেলেও হয়তো খুব ভালো সম্পূর্ণভাবে ভোটটা দিতে পারবে না, কিন্তু আমার টার্গেট থাকা উচিত যে এই দেশের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দরকার। না হলে সে আসলে একদিকে সামাজিকভাবে দায়বদ্ধশীল মানুষ হয়ে উঠতে পারবে না, রাজনৈতিকভাবে তার জ্ঞানটা তৈরি হবে না। আর একই সাথে প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনে স্বাধীনভাবে রাজনীতি করবার অধিকারটা দিয়ে একটা পরিবেশ নির্মাণ করা দরকার, যেই পরিবেশের মধ্যে দিয়ে খুব অচিরেই আমাদের দেশের তরুণরা কিংবা আমরা আরো অনেক বেশি রাজনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবো। সেই আয়োজন করা ব্যতিরিকে সেটা 18 হোক কিংবা 17 হোক, 21 কিংবা 25 হোক, সেটা আসলে আমাদের মনে হয় যে বারবার 25-এ ঠেকলেও আমরা ব্যর্থতার পরিচয় দেবো, 18-তে ঠেকলেও আমরা ব্যর্থতার পরিচয়টাই আসলে দেবো। তার মানে এই আমূল পরিবর্তনটা দরকার রাজনৈতিক ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে। এবং ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গটা আসলো, এটি নিয়ে জানতে চাই রিদিতা, আপনার ভাবনা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে আপনার ভাবনা। আমার ভাবনা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বলার আগে আমি একটু ছাত্র রাজনীতি নিয়ে বলতে চাই। আমার মতে ছাত্র রাজনীতি হওয়া উচিত শুধু তার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বা তার ছাত্র রাজনীতি হবে তার বিশ্ববিদ্যালয়ের ভেতরের প্রশাসনের সাথে, এই ব্যতীত বাইরের অন্য কোনো বিষয়ে না। তার আন্দোলন হবে বা তার যে রাজনীতি হবে সেই রাজনীতি হবে তার ক্যাম্পাসের ভেতরে সুবিধা বঞ্চিত বা যারা পাচ্ছে না তাদের অধিকার, সেই অধিকারগুলো দিয়ে দেওয়া, সেই অধিকারগুলো পাইতে সাহায্য করা, ক্যাম্পাসে কি কি উন্নয়ন দরকার সেটা নিয়ে ভাবা। কিন্তু আমাদের দেশে আসলে এই চর্চা হয় না। বড় কোনো দল আসে, ছাত্র দলকে ব্যবহার করে তারা হচ্ছে যে তাদের যেই মানে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াগুলো মিটায়। তো আমার মতে মানে এই ধরনের লাঠিয়াল বাহিনীর মতো করে ব্যবহার করা হয়। তো এই জিনিসটা আগে ভাঙতে হবে, আগে ছাত্র রাজনীতি ঠিক করতে হবে যে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত, আর সেই জন্য অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। আচ্ছা জিসান, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসময় বলা হতো ভিসি লীগের কথা বলা হতো, মানে ছাত্রলীগের বাইরেও ভিসি লীগের কথা বলা হতো। মানে প্রশাসনের ছত্রছায়াতে, প্রশাসনের ইন্ধনেও কিন্তু দেখেছি লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন হলে সেখানে সচেতনতার জায়গা বাড়তে পারে সেটি বলা হচ্ছে, কিন্তু যখন নির্বাচন হবে, সেই নির্বাচন হওয়ার পর কোনো না কোনো দল তো অবশ্যই ক্ষমতায় আসবে, তাদের যে সংগঠন থাকবে ছাত্র সংগঠন, তারা যে আবারও সেই একইভাবে লাঠিয়াল হিসাবে ব্যবহার হবে না বা মুখোমুখি অবস্থানে যাবে না ছাত্র সংসদের সাথে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের, সেই জায়গাগুলো নিশ্চিত হবে কি করে? না, সেটা তো আমরা দেখেছি। আমরা 2019 সালে যখন ডাকসু হলো, ডাকসুতে ছাত্র সংসদের যে ভিপি হলেন, এবং আমরা ডাকসুতে আমরা ঢাকা ইউনিভার্সিটি দেখেছি ছাত্রলীগ কিন্তু লাঠিয়াল বাহিনী হিসেবেই নিজেদেরকে জাহির করেছে, এবং ডাকসুর মতো ভিতরে একটা জায়গায় তারা
ছাত্রলীগ কিন্তু হামলা করেছে। আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের কথা বলছি, যেটাকে ছাত্রলীগের বি টিম বলছি। তো কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশেরই একটা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও এরকম। আপনি যেটা বলছিলেন যে বিসি লীগের কথা, তো এখন বিশ্ববিদ্যালয়ে এরকম হতে পারে বলে আসলে ছাত্র সংসদ নির্বাচন যে দরকার নেই, এটাও আমি মনে করি না। ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। আমরা যতগুলো ছাত্র সংগঠন দেখছি এই মুহূর্তে বা এই ফ্যাসিজমের আমলে বা এর আগে, প্রায় প্রত্যেকটা ছাত্র সংগঠন কিন্তু আমরা দেখছি লেজুর ভিত্তিক, দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো আমরা দেখেছি। তো এর বাইরে শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণে এবং শিক্ষার্থীদের অধিকার প্রশ্নে কাজ করবে, প্রয়োজনে জাতীয় রাজনীতিতে তারা ভূমিকা রাখবে। যেমন এই গণ অভ্যুত্থানে কিন্তু ছাত্ররাই ভূমিকা রেখেছে, অসংখ্য ছাত্র রাজনৈতিক দল কিন্তু তারা ভূমিকা রেখেছে। তাহলে আপনি যেটা বলছিলেন যে ছাত্র রাজনীতি শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণে, অবশ্যই শিক্ষার্থীদের কল্যাণে এটা তাদের প্রথম এবং প্রধান কাজ। একই সঙ্গে বাংলাদেশের মানুষের জন্য যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে জনগণের টাকায় পড়ছি, সুতরাং জনগণের সাথে কিন্তু আমাদের একটা দায় রয়েছে। সুতরাং ওই দায়ের জায়গা থেকেও কিন্তু তাদের অধিকার নিয়েও আমাদের কাজ করতে হবে। যখন ফ্যাসিজম বাংলাদেশের রাষ্ট্রে ভিত গড়ল, তখন কিন্তু ছাত্ররা কিন্তু বারবার এগিয়ে আসলো। সুতরাং রাষ্ট্রের প্রয়োজনে যখন রাষ্ট্র এরকম ফ্যাসিবাদের মুখোমুখি হয়, তখন ছাত্রদেরকে একটা ভূমিকা রাখতে হয়। সেক্ষেত্রে এই জায়গায় ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং তারা যেমন মিডিয়াকে ফোর্থ স্টেট বলা হয়, ঠিক তেমনি আমাদের ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধিরাও কিন্তু এরকম একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে একটা মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যেমন কাজ করতে পারে, ঠিক তেমনি রাষ্ট্রের ক্ষেত্রেও তারা কাজ করতে পারে। এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হন, ছাত্র সংসদের প্রতিনিধি হন, তারা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আমরা দেখেছি। এই যে আপনি বিপি নুরুল হক নূর, সে এখন জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখছে। এরকম অসংখ্য নেতৃবৃন্দকে আমরা দেখেছি যারা ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারা উঠে এসেছে এবং জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছে। এবং ছাত্র রাজনীতি এই এখন যে কথাটা উঠছে, আমরা লক্ষ্য করে দেখছি গণ অভ্যুত্থানের পরে ছাত্র সংসদ নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের একটা আলাদা চাহিদা তৈরি হয়েছে। কারণ ছাত্রলীগ এক ধরনের একদলীয় শাসন বা একদলীয় বাহিনী হিসেবে কাজ করেছে, সেখানে অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির বা এমনকি বামপন্থী ছাত্র সংগঠনগুলো কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেনি। এই জায়গায় একটা শূন্যতা, ভ্যাকুয়াম তৈরি হয়েছে। তো আমি মনে করি যে একটা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে, নতুন বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা সহাবস্থানের ছাত্র রাজনীতি থাকা উচিত। পরস্পরের প্রতি মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতকে গ্রহণ করার মতো সহিষ্ণুতা থাকা উচিত। একই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন আমার মনে হয় যে এই জায়গাটাকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। রাইমুল ইসলাম, একটু আসতে চাই আপনার কাছে। আমরা দেখি যে অনেক সময় যে প্রশাসনের এক ধরনের ইন্ধন থাকে এই বিষয়গুলোর, মানে যখন কোনো ধরনের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যখন কোনো অপরাধ করে বা কোনো অন্যায় করে, তখন প্রশাসন এক ধরনের নীরব ভূমিকা পালন করে। এই জায়গাগুলোতেও তো সংস্কার আসা প্রয়োজন, না হলে তো সেই ক্ষমতাসীন দলের যারা লেজুর ভিত্তিক বলি বা তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনই বলি, তারা তো একই প্রক্রিয়ায় কার্যক্রম চালিয়ে যাবে ক্যাম্পাসে। হ্যাঁ, দেখেন এই যে আগে কি ছিল, আগে হচ্ছে সবকিছু ছাত্রদের মধ্যে পরিচালনা করত ছাত্রলীগ, আওয়ামী লীগের শাসন আমলের কথা বলছি আমি। তখন ছাত্রলীগ ছিল একটা আতঙ্কের নাম, মানুষের যে বিশ্বাসের জায়গা সেটা কিন্তু ছাত্রলীগ কখনোই অর্জন করতে পারেনি। শেষের দিকে এসে ছাত্রলীগ কিন্তু মানুষ এক ধরনের গালাগালি হিসেবে ব্যবহার করেছে। তো এখন কিন্তু দেশে কোনো আওয়ামী লীগ নাই, দেশের মধ্যে কোনো ছাত্রলীগ নাই, এখন সবাই এখন ছাত্রদল। তো ঘুরে ফিরে কিন্তু আমরা একই জায়গায় এপিটার ওপিটার চিত্রটি অনুভূত হচ্ছে, সেম জিনিস রিপিট হচ্ছে বারবার। তো আমার মতে ছাত্র রাজনীতিরা হবে এরকম যে ক্যাম্পাস ভিত্তিক হবে। তারা ক্যাম্পাসের মধ্যে কোনো দাবি থাকলে, রিদিতা আপু যেটা বলছিল, সেটা নিয়ে তারা কাজ করবে। আর যদি তারা দেশীয় কোনো কাজ করতে চায়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। জি, আমরা একটু আসতে চাই সোহাগী, সেটি হচ্ছে আবারও কি মুখোমুখি দেখবো, মানে এরকম ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আর ছাত্র সংসদকে মুখোমুখি দেখবো, নাকি এই যে ফাদার মাদার অর্গানাইজেশনের যে যারা সংগঠন, তারা এই প্রবণতা থেকে বের হয়ে আসতে পারবে, লাঠিয়াল হওয়ার প্রবণতা থেকে বের হয়ে আসতে পারবে? আচ্ছা, প্রথমত বলতে চাই, যাদের রাজনৈতিক মতাদর্শ
সেই রাজনৈতিক মতাদর্শ হিসেবেই সে সেভাবে তার সংগঠন পরিচালনা করবে। এবং মানে সেটা যদি বারবারই এমন চিত্র এখন দাঁড়ায়, আবার অনেকে কিন্তু উল্টো কথা বলছে, আমরা লেজুর ভিত্তিক রাজনীতি করি না, এরকমও কিন্তু বলছে অনেক সংগঠন, ছাত্র সংগঠন। আচ্ছা মানে কিছু আলাপ ধরেন যে একটু আগে আপুরা বললেন না, যে ভাইয়াও বললেন যে আমরা আসলে আমাদের ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি চাই বা ক্যাম্পাসের মধ্যে। না, আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এবং জিসান ভাই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমাদের পড়াশোনার পেছনে মাসিক খরচ কত, পারিবারিকভাবে কিংবা আমরা নিজেরা কতটুকু অর্থ বহন করি এবং আপনারা কতটুকু অর্থ বহন করেন? নিশ্চিতভাবে আপনারা আমাদের থেকে 4 গুণ 5 গুণ অনেক বেশি অর্থ বহন করেন। তাহলে এই প্রশ্নটা কে তুলবে যে বাংলাদেশের এই শিক্ষা বৈষম্যটা কেন হচ্ছে? কেন আপনি লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করছেন আর কেন আমি তার থেকে অনেক কম মানে খরচ দিয়ে আরো ভালো সুযোগ সুবিধা নিয়ে পড়াশোনাটা করতে পারছি? তার মানে এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সংখ্যা বাংলাদেশে, তার থেকে 3 গুণ বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। যতটুকু সরকারি স্কুল কলেজ রয়েছে তার থেকে 3 গুণ 4 গুণ বেশি প্রাইভেট স্কুল রয়েছে। এই যে একটা বিশাল বড় শিক্ষা বৈষম্য, যার টাকা আছে সে ভালো টাকা ঢেলে ভালো জায়গায় ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভালো আয়োজন নিয়ে পড়াশোনা করতে পারে, যার টাকা নেই সে ভালোভাবে পড়তে পারে না। কিংবা একটা স্কুল কলেজ পর্যায়ে শেষ হয়ে গেলে ছেলেপেলেদের ভাবতে হয় আমি যদি পাবলিকের চান্স না পাই তাহলে আমার পড়াশোনাটা কিভাবে চলবে? এই যে বৈষম্যটা, এটা নিয়ে কে কথা বলবে? মানে আমরা যদি শুধুমাত্র ক্যাম্পাসের মধ্যেই আটকে যাই তাহলে এই যে গোটা দেশের শিক্ষানীতি সেটা নিয়ে আলাপ কে করবে? কিংবা আমি তো এই দেশের উচ্চ শিক্ষিত একজন নাগরিকদের মধ্যে তো অন্যতম, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তাহলে আমার দেশের যে শ্রমিক মাসে 8,000 টাকা বেতন পায়, তাও তার বেতন 3 মাস আটকে থাকে, সেটার জন্য তাকে আন্দোলন করতে হয়। তার পাশে কে কথা বলবে? আমি কথা বলবো না? মানে শুধুমাত্র কি ছাত্ররা নিজেদের টেবিল বেঞ্চ চেয়ার শিক্ষা রুম সেগুলো নিয়ে কথা বলবে? এর ব্যতিরিক্ত জনসাধারণের অন্য কোনো বিষয় নিয়ে সে কথা বলবে না? তার মানে জনগণের প্রতি কিন্তু ছাত্রদের একটা বিশাল বড় দায় আছে, সেই দায়টা এড়িয়ে যাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। সেটা শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচন দ্বারা সম্ভব না। ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই প্রয়োজন একটা প্রতিষ্ঠানের বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য। এবং রাজনৈতিক দলের কথা বললেন যে রাজনৈতিক দলগুলো সেই চরিত্র থেকে বেরোতে পারবে কিনা। রাজনৈতিক মতাদর্শের পরিবর্তন না হলে একই রকম ভাবে ধরেন যে ছাত্রলীগ তো করেছে, ছাত্রলীগ তো সবাই শুধু জোর করে গেছে বিষয়টা, তো স্বেচ্ছায় তো অনেকে ছাত্রলীগ করেছে এবং এখনো তো ছাত্রদল সবাইকে জোর করে নিয়ে যাচ্ছে বিষয়টা তো তা না, অনেকে তো স্বেচ্ছায় ছাত্রদল করছে, সুবিধার জন্য করেছে। রাজনীতিটা যতদিন সুবিধা ভোগের জায়গা হয়ে থাকবে ততদিন রাজনীতি আমাদের কোনো ভালোভাবে আসবে না। আসলে রাজনৈতিক হইতে হবে আদর্শিক, রাজনৈতিক হইতে হবে জনগণমুখী, রাজনৈতিক হইতে হবে জনগণের স্বার্থে। সেই রাজনীতির দৃষ্টান্ত যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে ছাত্ররা দলে দলে সেখানে যোগ দেওয়াটা ছাত্রদেরও দায়িত্ব এবং এই ধরনের পরিবর্তন আসবে। শেষ করতে হচ্ছে আজকের আয়োজন। দর্শক শেষ করছি। এখন প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।